আমি আমার কর্মজীবনে যে কয়েকজন পুরুষ পেশেন্টকে স্তন ক্যান্সারে আক্রান্ত অবস্থায় পেয়েছি, দুঃখজনকভাবে পরিণতি আসলে ভালো কিছু ছিল না। বেশি বয়সে প্রথম সন্তান জন্ম দেয়া, সন্তানকে স্তন দান করতে সম্ভবপর হন না, তাদেরও একটু উচ্চ ঝুঁকিতে থাকতে হয়। প্রতিনিয়তই দেখি যে জন্মবিরতিকরণের জন্য আলাদাভাবে হরমোনাল কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়। এরও কিন্তু একটা সাইড ইফেক্ট আছে। সচেতনতার জন্য লজ্জা, ভয় বা সংকোচ নয়, আমাদেরকে জানতে হবে যে কি পরিবর্তন দেখলে আমরা ধরে নেব যে আমাদের স্তনে ক্যান্সারের সম্ভাবনা আছে বা এটা একটা স্তন ক্যান্সার হতে পারে। সচেতনতার প্রথম কথাই হচ্ছে নিজেকে ভালোবাসা। আপনি যদি নিজেকে না বাসেন, নিজের যত্ন না করেন, তাহলে কি কোনোভাবেই কোনো অসুখ বিসুখ হোক বা কোনো উন্নয়ন হোক বা কোনো কিছু হোক তা বুঝতে পারা সম্ভব? সো আমরা আজকে আমার বক্তব্যে আমি তুলে ধরার চেষ্টা করব যে কিভাবে আমরা নিজেদের স্তন ক্যান্সার জনিত বা স্তনজনিত যে কোনো সমস্যা খুব সহজে বুঝতে পারি। কাদের আসলে স্তন ক্যান্সার বেশি হয়? এটা কি আসলে বয়সের সীমাবদ্ধতায় ফেলা সম্ভব? কিছুক্ষণ আগে ম্যাডাম একটা সুন্দর কথা বলে গেলেন। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রতি 8 জন মহিলার 1 জন স্তন ক্যান্সারে আক্রান্ত হবে। তার মানে এখানে যতজন আছেন মানে বলা যেতে পারে যে তাদের প্রতি 8 জনের 1 জন ঝুঁকিতে আছেন। এখন শুধুই কি মহিলারা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়? না, কিন্তু পুরুষদেরও ঝুঁকি আছে। এবং দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে যেহেতু তারা এই বিষয়টাতে সচেতন থাকে না, ধরেই নেয় যে এটা একটা মহিলাদের ক্যান্সার, তারা কখনোই নিজেদের সেভাবে পরীক্ষা করে না। আমি আমার কর্মজীবনে যে কয়েকজন পুরুষ পেশেন্টকে স্তন ক্যান্সারে আক্রান্ত অবস্থায় পেয়েছি, দুঃখজনকভাবে পরিণতি আসলে ভালো কিছু ছিল না, কারণ প্রেজেন্টেশনটা ছিল লেট। তারা অনেক অ্যাডভান্স হওয়ার পরে আমাদের কাছে এসেছেন। এখানে গবেষণায় দেখা গেছে যে প্রতি 138 জন পুরুষের মধ্যে 1 জন কিন্তু স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। ঝুঁকির কারণগুলো কি কি? কাদের হতে পারে স্তন ক্যান্সার? কিছু আছে যেগুলোতে আসলে আমাদের কোনো হাত নেই। যেমন দেখা যায় যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আমরা বলি, বংশে যদি থাকে মা, বোন, খালা, নানি, ফুপু অথবা দাদি। বাবার সাইড বলে কিন্তু আবার ওটাকে মার্সি করা যাবে না। দুই পাশের যে কোনো পাশেই যদি ইনভলভ থাকে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যদি তাদের স্তন ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে সেই মানুষটা, সেই পুরুষ বা মহিলা কিন্তু স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে থাকেন। যদিও পার্সেন্টেজটা কম, 10 থেকে 15% মাত্র, কিন্তু ঝুঁকি কিন্তু আছে। এরপরে আর কি আছে? এরপরে আছে ধরুন যদি কারো কোনো কারণে রেডিওথেরাপি দিতে হয়, বুকে যে কোনো ডিজিজের কারণে রেডিওথেরাপিতে হয়। যেসব মহিলাদের খুব অল্প বয়সে, মানে 12 বছরের কম বয়সে মাসিক শুরু হয়, অথবা খুব বেশি বয়সে ধরেন মোর দ্যান 50 এইজে যাদের মাসিক বন্ধ হয়, এই মহিলারাও কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর বলি আমরা, মানে যেগুলো আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি, যেমন ওবেসিটি। যাদের স্বাভাবিক স্থূলতায় যারা ভোগেন তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। এছাড়া বেশি বয়সে প্রথম সন্তান জন্ম দেয়া, দেখা গেছে তাদের ঝুঁকি থাকতে পারে। তারপর যারা সন্তানকে স্তন দান করতে সম্ভবপর হন না, তাদেরও একটু উচ্চ ঝুঁকিতে থাকতে হয়। এছাড়া নিকোটিন এবং অ্যালকোহল কনজামশন যারা করেন, আমাদের দেশে তো নিকোটিন কনজামশনের বিভিন্ন ফর্মে নিকোটিন কনজামশনের মাত্রা খুবই বেশি, শুধু সিগারেট না, পান, জর্দা, গুল, এগুলো তো অহরহই দেখা যায় যে আমাদের দেশের নাগরিকরা গ্রহণ করে থাকেন। তো এই মানুষরাও কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। আর এক্সপোজার টু এক্সোজেনাস ইস্ট্রোজেন, মানে জন্মবিরতিকরণ পিল, বডি ফর্মেই হোক অথবা ইনজেকশন ফর্মেই হোক, আমরা যারা চিকিৎসক আমরা প্রতিনিয়তই দেখি যে জন্মবিরতিকরণের জন্য আলাদাভাবে হরমোনাল কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়। এরও কিন্তু একটা সাইড ইফেক্ট আছে। ঠিক আছে, এটা ব্যবহার করতে হবে, কিন্তু সচেতনভাবে ব্যবহার করতে হবে, মাত্রা জেনে কতদিন একটানা ব্যবহার করা যায় এগুলো জেনে ব্যবহার করতে হবে। কিছুক্ষণ আগে আমরা ম্যাডামের লেকচার থেকে আরও একটা জিনিস জানতে পারলাম যে যত দ্রুত শনাক্ত করা সম্ভব হবে তত ভালো চিকিৎসা হবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা আসলে স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেছি আমাদের এই যে প্রজন্ম আপনারা সামনে আছেন তাদের মধ্যেও কিন্তু এখনো পর্যাপ্ত সচেতনতা নেই।
বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানা, বা যেটা বললাম শুরুতে, নিজের যত্ন নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার, নিজের প্রতি ভালোবাসার মাত্রাটা কিন্তু এখনো আশানুরূপ না। যদি ক্যান্সারকে স্টেজ 0 বা 1 একদম ইনিশিয়াল স্টেজে ধরতে পারা সম্ভব হয়, তাহলে এটা কিওর রেট প্রায় 100-র কাছাকাছি, দেখা গেছে 98.99%। তার থেকে যদি স্টেজ 2-তে হয় তাও ভালো, খুব খারাপ না, 90-র উপরে, বাট ইনিশিয়াল স্টেজের চেয়ে কম। কিন্তু পরবর্তী 2 ধাপ মানে স্টেজ 3 এবং স্টেজ 4-এ এই কলামটা কিন্তু অনেক নিচের দিকে, মানে অলমোস্ট 50%-এর নিচে চলে আসে তার কিওর রেট বা সার্ভাইভাল রেট। তো হোয়াট টু ডু নেক্সট? আমরা কি করতে পারি এর জন্য? সচেতনতার জন্য লজ্জা, ভয় বা সংকোচ নয়, আমাদেরকে জানতে হবে যে কি পরিবর্তন দেখলে আমরা ধরে নেব যে আমাদের স্তনে ক্যান্সারের সম্ভাবনা আছে বা এটা একটা স্তন ক্যান্সার হতে পারে। প্রথমত, যে কোনো স্তনে একটা চাকা অনুভূত হওয়া। দ্বিতীয়ত, যে কোনো এক স্তনের আকৃতি অপর স্তনের তুলনায় পরিবর্তিত হওয়া। তৃতীয়ত, স্তনবৃন্ত বা নিপল দিয়ে যদি রক্ত, পানি অথবা যে কোনো ধরনের সেক্রেশন আসা। পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই প্রযোজ্য বলছি, সবাই এই ব্যাপারে সচেতন হবেন। বগলে কোনো চাকা অনুভূত হওয়া, স্তনের উপরের চামড়ায় যে কোনো ধরনের পরিবর্তন, রং পরিবর্তন হতে পারে, তারপর টেক্সচার জনিত পরিবর্তন হতে পারে, ইউজুয়ালি কমলা লেবুর খোসার মতো একটা পরিবর্তন আসে, হ্যাঁ, এইরকম পরিবর্তন দেখা যায়। অথবা মনে হয় যে চামড়াটা একটু ভিতরের দিকে ডেবে গেছে, আমরা ডিম্পলিং বলি, এই ধরনের পরিবর্তনও আসতে পারে। এবং স্তনের বোটায় ঘা জাতীয় কোনো কিছু খুঁজে পাওয়া বা দেখতে পাওয়া। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন শব্দটার সাথে আমাদের পরিচিত হতে হবে। নিজেদেরকে সুস্থ রাখতে হলে, পরিবারের সবাইকে সুস্থ রাখতে হলে আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের মাধ্যমেই আমরা ক্যান্সারের উপস্থিতি খুব ইনিশিয়াল স্টেজে শনাক্ত করতে পারবো। এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনে যদি আমরা কোনো পরিবর্তন, যেই পরিবর্তনগুলি কিছুক্ষণ আগেই আমি মেনশন করলাম, খুঁজে পাই, সেক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বা CBE এর শরণাপন্ন হতে হবে, যেটা একজন চিকিৎসককে দ্বারা করাতে হবে। যদি চিকিৎসকের মতামত এবং আমার মতামত দুইটাই সেম হয়, সেই ক্ষেত্রে we will go for the next step, that is radiological evaluation আর ম্যামোগ্রাম অথবা আলট্রাসোনোগ্রাম। এই 2 স্টেপের যে 2 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আমি আমার স্ক্রিনিং কাজটা সম্পন্ন করব। তো কিভাবে আমি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারি? ইউজুয়ালি মাসিক শেষ হওয়ার 5 থেকে 7 দিন পরে সময়টা সবচেয়ে উপযুক্ত সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবার জন্য। আমরা 2 অবস্থায় 2 ভাবে করতে পারি। এক হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে 3টি ভঙ্গিতে, কোমরে হাত দিয়ে, 2 পাশে হাত প্রসারিত করে এবং মাথার পিছনে 2 হাত নিয়ে। দাঁড়ানো অবস্থায় এই 3 ভাবে এবং শোয়া অবস্থায় পিঠের নিচে একটি বালিশ দিয়ে আমরা এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা করতে পারি। এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবার জন্য আমরা ব্যবহার করব আমাদের এই মাঝের 3টি আঙ্গুলের যে প্রান্তীয় অংশ, হ্যাঁ, আমরা পাল্প বলি, পাল্প অফ আওয়ার ফিঙ্গার্স। এই পাল্পকে ব্যবহার করব আমরা সাইক্লিক অর্ডারে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার উল্টো দিকে যে কোনোভাবেই এই পালপেশনটা করতে পারি, বাইরের দিক থেকে ভেতরের দিকে। এভাবে যদি কোনো চাকা আমাদের হাতে অনুভূত না হয়, পরবর্তী স্টেপ হিসেবে আমরা রেডিয়ালি বা ভেতর থেকে বাইরের দিকে ঘড়ির কাঁটার নির্দেশনা অনুযায়ী 12টা, 1টা, 2টা, 3টা এভাবে পালপেশনটা সম্পন্ন করব। এই পর্যায়ে শেষ করবার পরে উপর থেকে নিচে এই ডিরেকশনে, তার মানে 3টা ডিরেকশনে আমরা দাঁড়ানো অবস্থায় এবং শোয়া অবস্থায় স্তন পালপেশনের মাধ্যমে কোনো চাকা বা কোনো পরিবর্তন অনুভূত করতে পারি। 3টা জিনিসকে নোটিস করতে বলা হয়েছে। প্রথমত, যদি কোনো চাকা পাওয়া যায় আইদার ইন দ্য ব্রেস্ট অর ইন আন্ডারআর্ম, অথবা যদি স্তনের চামড়ায় কোনো পরিবর্তন পাই, চামড়া মোটা হয়ে গেছে, রং পরিবর্তন হয়ে গেছে, কমলার খোসার মতো ভারী হয়ে গেছে, এরকম কোনো পরিবর্তন পাই, অথবা যদি কোনো ব্যথা অথবা স্তনবৃন্ত দিয়ে কোনো ডিসচার্জ আমরা পাই, এইসব ক্ষেত্রে যদি এইসব কোনো পরিবর্তন পাই, তাহলে আমাদের ধরে নিতে হবে
ইটস টাইম টু গেট স্ক্রিনড। কোনো ধরনের পরিবর্তন, এরকম যে কোনো পরিবর্তন যদি আমরা পাই, আমাদেরকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, বাসায় বসে থাকা যাবে না। কিন্তু দুঃখজনকভাবে এখনও বাংলাদেশের অধিকাংশ নারী এবং অত্যন্ত ইয়াং এজ গ্রুপ ইভেন আমরা দেখি যে স্তনে চাকা নিয়ে বসে থাকেন, অবজার্ভ করতে থাকেন, কি করব ভাবতে থাকেন, বিভিন্ন জনের পরামর্শ নিতে থাকেন, কিন্তু চিকিৎসকের পরামর্শটাই নেয়ার প্রয়োজন মনে করেন না। তো এই সচেতনতা বৃদ্ধি আমাদের উদ্দেশ্য। এই সচেতনতা বৃদ্ধির আশা নিয়েই আমার বক্তব্য আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন।